2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তারপরের 1 বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন, ওখানে তো খুব সহজেই পাওয়া যায়, তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না। যাই হোক, আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন। এই কথাগুলো কেন বলেছিলাম, আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক মতো যাচ্ছে না। পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আবদুল্লাহর চাপে তারেক রহমান এবার লাইনে এসেছেন। বিএনপি আবারও ঐক্যের ডাক দিয়েছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্য। দর্শক, ভারতের যে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি, রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট, সাবির হোসেন চৌধুরী এবং বরিশালের নেতৃত্বে আওয়ামী লীগকে নির্বাচনে আনার ইন দ্য নেম অফ ইনক্লুসিভ ইলেকশন যে মেগা প্রজেক্ট, এই প্রজেক্ট দুইজন ব্যক্তির ফেসবুক পোস্টের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছে। দর্শক, আবারও নাকি শেখ হাসিনা দেশে আসবে বললেন সাংবাদিক ইলিয়াস। শেখ হাসিনাকে দেশে আসার পেছনে গোপনে কাজ করে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকার। আসলেও কি শেখ হাসিনা দেশে আসবে এবং তিনি কি আবারও ক্ষমতায় বসবেন? এসব কিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। কারণ হলো, আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম, আমরা তো জানতাম না 5 তারিখের পরে আসলে এই 5 তারিখে এইভাবে হচ্ছে। কিন্তু ভারত তো সবই জানতো। তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে, আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা, এরা কি করবে, এই জিনিসগুলো তারা জানতো, ওইভাবে সেট আপ করেছিল। যে কারণে তারপর পরে এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো, এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন, তারা তাদের মতো করে চালাচ্ছেন। এই দেশের এই যে 5 তারিখের যেই আন্দোলন, যে বিপ্লব, যে স্বাধীনতা, এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ, অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন, একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে, সেটা এই আসিফ নজরুল। এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে। আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম যে শেখ হাসিনাই আবার আসবে, এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই, তাহলে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে 15টা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো, আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে। ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন? কিসের জন্য করা হয়েছিল? কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই? আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে নাই? এর একমাত্র কারণ, বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র। তারেক রহমান, খালেদা জিয়া, এরা হচ্ছে জঙ্গিদের মূল হোতা। এরা এদের কারণে, এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে, অতএব আওয়ামী লীগকে রাখতে হবে। একমাত্র এই কারণে শেখ হাসিনাকে 15 বছর রাখা গেল। আচ্ছা, সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইলো? দাঁড় করাইলো হচ্ছে ভারত। আর কাদের উপরে চাপাইলো? আলেম সমাজ, বিএনপি, জামাত, তাদের উপরে। তার মানে প্রধান যে বিষয়টা 15 বছর যেই কারণে হাসিনা ক্ষমতায় থাকতে পারলো, সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার সেটা। এটার সাথে একটা বড় অংশ কে ছিল? প্রথম আলো। যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়ার কারণে আমরা 15 বছর আসতে পারি নাই, তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া। কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল? ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করলো। আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন, দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবে না, আবারও হাসিনা আসবে না, হাসিনা এসে আবারও 15 বছর না, 1500 বছর বাংলাদেশ শাসন করবে না, ভারতের সাথে একসাথে হয়ে যাবে না, এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? তাহলে করেন নাই কেন? প্রথম আলো, যে কিনা সরাসরি, আমি নিজে আমার এখানে আমি 21শে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে কিভাবে এই কাজগুলো করেছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি? প্রথম আলোর উপরে আঘাত মানে হলো গণমাধ্যমের উপর আঘাত। এই আঘাত সে কোনোভাবেই, সে শেখ মুজিবের ব্যাপারে কি বলল? শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিনচিন করে, হ্যাঁ, এসব কথাবার্তা। তো প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না, তাই আপনার সমস্যাটা ছিল কারাই 15 বছর? মির্জা ফখরুলের তো সমস্যা না। এই বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে লাভ নাই, নিজের মতো করে কিছু টাকা পয়সা কামায় তারপরে চুপচাপ থাকি। কিন্তু
মির্জা ফখরুলই তো বিএনপি না, মির্জা ফখরুল মানেই বাংলাদেশ না। এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা, নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে, প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায়। তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত। মির্জা ফখরুলের একটা ঘর জামাই আছে, ওই যে ফাহাম আব্দুল সালাম না আব্দুল সামাদ ফাহাম নাকি যেন, এই ঘর জামাইটা এতদিন মির্জা ফখরুল অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগ টাক পাইতো এগুলো নিয়ে ওইখানে দিত, বউরে নিয়ে থাকতো। এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে, গ্রামে মানে দেশে এসেছে। প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখি সে বক্তব্য দেয়। এতদিন কই ছিলেন? ওনার বউ, ওনার মেয়ের তো উচিত ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া, কথাবার্তা বলা। বলে নাই তো, কোনো কিছুই করে নাই। এখন এসছে, কারণ এখন এই যে আবার লুটপাট শুরু হয়েছে। খবর নেন, যান। মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না। বাংলাদেশের সবচাইতে বেশি আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায়। এগুলো নিয়ে কাজ করতেছে। এখন দিচ্ছে না কেন? বিএনপির অনেক মানুষজন ফোন করেন, ভাই এখানে এটা হচ্ছে, এখন দিচ্ছে না কারণ বিএনপিকে আসলে এখন ই করলে বিএনপির ভেতরে সমস্যা থাকবে। এরকম দুই একটা নেতাও থাকবে এই টাইপের, কিন্তু পুরো বিএনপিকে তো আপনি কালার করতে পারবেন। আমার এর পরের দেশের নেতৃত্বে কে আসবে? আপনি বিএনপিকে যদি সরেন তাহলে তো এটা মানে একটা ডিপলিটিসাইজেশনের দিকে চলে গেল। তখন আপনি কি করবেন? কাকে আনবেন? এখানে একটা অন্য তৃতীয় পক্ষ আসবে, সেনাবাহিনী আসবে, ইন্ডিয়া সেই সুযোগ নিবে। সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি। অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে, এই করে সেই করে, নানান অভিযোগ। আমি বলে বিএনপি নিয়ে কোনো কথা বলা যাবে না। বিএনপিকে নিয়ে বলার সময় আছে, অবশ্যই বিএনপিকে নিয়ে কথা বলা হবে, কিন্তু এখন না। যে কারণে এগুলো নিয়ে কথা বলি না। কিন্তু মির্জা ফখরুলরা এই কাজগুলো করছে। এখন মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না। মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে 15 বছর খুব শান্তিতে ছিল। সে একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল, মানে আটক হয়েছিল। আটক হলে তারা নিয়ে সুন্দর করে 5 স্টার হোটেলে পর্যন্ত রাখা হইতো। মির্জা ফখরুল সহ কয়েকজন বিএনপি নেতা আছে, সবাই না কয়েকজন, এদেরকে রাখা হইতো, খুব আরামে রাখা হইতো। তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পর একদিন সে একজন বিএনপির, নাম বললাম না, বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালেদা জিয়ার কথা বলছে, এই মহিলার কারণে, এই মহিলার মাথায় সমস্যা আছে, এই মহিলার কারণে এখন আমার এই জেলে আসতে হইলো। মানে একটা কর্মসূচি দিয়েছিল খালেদা জিয়া, এটা 2000 ধরেন কত সাল, 20 সাল বা তার বা মানে জেলখানায় যাওয়ার আগের, আমার ঠিক সময়টা মনে নেই, জেলখানায় যাওয়ার আগের ওই সময়টাতে এটা বলেছিল। আচ্ছা, এখন মির্জা ফখরুলের তো সমস্যা নেই। এবং মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা, সে দেখবেন ছাত্রদল, যুবদল, বিএনপির লোকজনের সাথে তার যে আচার আচরণ, আওয়ামী লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ। বিএনপির সাথে প্রচন্ড কর্কশে, গায়ে হাত তুলতে যায়, চর মারে, ধাক্কা মারে। বিএনপির লোকজনের কথাবার্তা শুনলেই মনে হয় তার গায়ে আগুন ধরে যায়। এই জেনুইন একটা আওয়ামী লীগের। তো এদের কথা শুনে যদি আমরা কথা বলা বন্ধ করে দিই তাহলে তো সমস্যা। আপনি আওয়ামী লীগের এই যে সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী লীগের যেসব ফেসবুক পেজ, টুইটার এগুলো আছে, এগুলোতে আপনি যান, গেলে দেখবেন তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। ইংলিশে আপনার ট্রান্সলেট করে তারপরে বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে তারা পৃথিবীর কাছে মিথ্যা সত্য মিলায়া তারপরে এগুলো ছড়াচ্ছে। তো এই যে কাজগুলো আওয়ামী লীগ করছে, তাদের মূল টার্গেট বাংলাদেশকে এই জঙ্গিবাদ এটার ইয়ে করা। আচ্ছা, এখন আমাদের উচিত ছিল কি? প্রথম উচিত ছিল যে যারা এগুলো করেছে তাদের বিচার করা। এই যে এই ভারত এবং আওয়ামী লীগ এগুলো করেছে, এটার ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া। আমরা সেই ভারতকে বসায় রাখলাম। আমরা যেই প্রথম আলো কিনা সারা দুনিয়া, প্রথম আলো, ডেইলি স্টার সারা দুনিয়াতে এইটারে আপনার ছড়াই দিল। প্রথম আলো করে বাংলায়, ডেইলি স্টার করে ইংলিশে, সারা দুনিয়া এটা চললো। তাদের পাশে গিয়ে আপনি বসলেন, তাদেরকে বাঁচাইতে চাইলেন। তো আপনি একবারও চিন্তা করলেন না যে এদেরকে রেখে এরা যদি নাকি এই প্রথম আলোই তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে, এই প্রথম আলোই তারেক রহমান খালেদা জিয়াকে জঙ্গিদের প্রশ্রয়দাতা, আশ্রয়দাতা বানিয়েছে, মনে নেই আপনার? এই বিচারটা তো করা দরকার ছিল। আমি বাংলাদেশে যদি নাই কোনো জঙ্গি থাকে, অবশ্যই তার বিচার চাই। বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলুক, আমি এটা চাই না। মানে আপনি আমরা যাই মনে করেন তাই মনে করেন, আমি এটা চাই না। বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলার মতো ওই অবস্থা আমাদের নাই, আমরা সেই জায়গায় যাইতে পারিনি। যদি কেউ পারেন, ওই মাইক নিয়ে ওয়াজের মাহফিলে গলা না ফাটায়া একটা গাড়ি বানায় দেখেন। আমি ওই জায়গায় এখন যাইতে চাই না। যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, আমি মনে করি বিএনপি আগে যেভাবে সেই শায়েখ আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাইদেরকে যেভাবে শায়েস্তা করেছে, এইবারও সেটাই করুক। জঙ্গিবাদকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। কিন্তু জঙ্গিবাদ বলে কি বাংলাদেশে আসলেই কিছু আছে?
সেটা প্রমাণ করা দরকার ছিল এই সরকারে আসার পরপরই। বিচারগুলো তাড়াতাড়ি শেষ করে যে এই ঘটনাটা আসলে এই যেভাবে নাটক সাজানো হয়েছিল, এটা এইভাবে নাটক সাজানো হয়েছিল, এই নাটক সাজিয়ে এইভাবে ভারত এবং আওয়ামী লীগ মিলে তোমাদেরকে ভুল বুঝিয়েছে, আসলে বাস্তব চিত্রটা এটাই। এর মাঝখানেও যদি আলেমদের ভেতরে কেউ জঙ্গি কর্মকাণ্ডে যদি থেকে থাকে, আমি তাদের বিচার চাই। বাট বাদবাকি যারা, তাদেরকে তো ছাড়া দরকার। সেইটা না করে আপনি তাদেরকে জেলখানায় রাখলেন, আর যারা এটা করলো তাদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিলেন। 2 দিন আগে এক ভিডিও দেখলাম, ওই যে এই ফারজানা ব্রাউনিয়ার এক্স বয়ফ্রেন্ড আপনার জিল্লুর রহমান, তৃতীয় মাত্রা করে। এই জিল্লুর রহমান ফারজানা ব্রাউনিয়ার এক্স মানে কত নাম্বার সেটা তো বলা যাবে না, এটা সম্ভবত ওই পার্ট টাইম বয়ফ্রেন্ড ছিল। তো এই পার্ট টাইম বয়ফ্রেন্ড বলছেন যে ঈদের পরে এই দেশে আবার জঙ্গি হামলা হবে। আমার হাতে একটা সিক্রেট রিপোর্ট, যেখানে দেখা যাচ্ছে যে ঈদের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির হয়েছে। এক ধরনের জঙ্গি তৎপরতা গত কিছুদিন ধরে আমরা এই আলোচনা শুনছি এবং লক্ষণও দেখা যাচ্ছে, এটা পাঠবার একটা আশঙ্কা আছে। তিনি বলছেন দেশে নাকি কোন এক সাংবাদিক এটার সাথে জড়িত, কোন আলেম নাকি দেশের কে কারা কারা জড়িত, আবার প্রবাসে একজন আছে কোথায় নাকি থাকে, সেও নাকি জড়িত। যে নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন, তাদের অন্তত 3 জনকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করেছে রিপোর্ট। এদের সঙ্গে একজন সাংবাদিকও আইডেন্টিফাই করা গেছে, যিনি এইসব তৎপরতার সঙ্গে যুক্ত। তার কাছে একদম পুরো তথ্যসহ খাতা, এইভাবে খাতা 3-4টা পৃষ্ঠা নিয়ে তারপরে তিনি বসেছেন। ওরে বাবারে, তার কাছে সব তথ্য। হ্যাঁ, কিভাবে হামলা হবে, কোথায় কোথায় হবে, সে আগের মতোই নাকি গুরুত্বপূর্ণ জায়গায় কোর্ট টোট এইসব সেইভাবে নাম ধরে ধরে বলছেন। পসিবল থ্রেট লক্ষ্য করা যাচ্ছে, তারা গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টলেশনে হামলা চালাতে পারে, লোকাল কোর্টসগুলোতে হামলা চালাতে পারে। পরে ধরে নিয়ে ওর পিছন দিয়ে ডিম ঢুকে ওরা জিজ্ঞেস করেন যে তুই এই তথ্য কই পাইলি, কই হবে, কারা কারা করবে, তাড়াতাড়ি নামের লিস্ট দে। আমরাও সেটা জানতে চাই, কারা কারা এই দেশে জঙ্গিবাদ এই করতে চায়, তাদের আমরা খুঁজে বার করতে চাই। ওর কাছ থেকে তালিকা নেন, ও কোথায় পেয়েছে এটা। এরা হচ্ছে খুব চিপ রেটের দালাল। হাসনাত আবদুল্লাহর একটা ফেসবুক পোস্ট, যেটা বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশই অনেকটা পাল্টে দিয়েছে। একযোগে সবাই জেগে উঠেছে, নো আওয়ামী লীগ, নো মোর আওয়ামী লীগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগের কোনো স্থান ডিফাইন্ড হোক আর যেভাবেই হোক না কেন, কোনো আওয়ামী লীগের স্থান বাংলাদেশের রাজনীতিতে হবে না। তো পিনাকি ভট্টাচার্য এবং হাসনাত আবদুল্লাহ এরা সেনাপ্রধানকে যেভাবে দায়ী করেছেন এবং রিফাইন্ড আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছেন, যাতে জনমত যেভাবে তীব্র হয়েছে, এটা দেখে তারেক রহমানও ভয় পেয়েছেন। কারণ তারেক রহমান যে স্টাইলে কথা বলা বাদ দিয়েছেন আরো কয়েক মাস আগে, এখন সেই স্টাইলে কথা বলছেন। দেখেন, প্রথম দিকে নির্বাচনের যে প্যারাসিটামলের জিকির, এটা তারেক রহমান করতেন না, এটা বিএনপির অন্য নেতাদের মাধ্যমে করাতেন। এক পর্যায়ে তারেক রহমান নিজেই সেই জিকির শুরু করেছেন। এরপরে প্রথম দিকে প্রফেসর ইউনূসের বিরোধিতা তারেক রহমান করতেন না, বিএনপির অন্য নেতাদের মাধ্যমে করাতেন, দুদু, রিজভী এদের মাধ্যমে করাতেন, মির্জা আব্বাস। কিন্তু পরবর্তীতে তারেক রহমান নিজেই ডক্টর ইউনূসের বিরোধিতা শুরু করলেন, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন। তো দর্শক, তো তারেক রহমানের ক্ষেত্রে এইভাবে প্যারাডাইম শিফট হয়েছিল। তো এখন এই আওয়ামী লীগ প্রশ্ন, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন বা আওয়ামী লীগ পুনর্বাসন প্রজেক্ট, এই বিষয়টা নিয়ে যেহেতু তোলপাড়, বিষয়টা এমন অবস্থায় দাঁড়িয়েছে পিনাকি এবং হাসনাতের তৎপরতায়, যে প্রত্যেককে ক্লারিফাই করতে হবে যে আমি আওয়ামী লীগ পুনর্বাসন বিষয়ে এই আকিদা রাখি, নইলে সে রাজনীতি করতে পারবে না, নইলে সে ভারতের দালাল। এমনকি সেনাপ্রধানের পক্ষ থেকে কোনো বিবৃতি কিন্তু আসেনি যে আমাকে যেভাবে দায়ী করা হচ্ছে এটা ঠিক না, সোফার আসেনি। ইট মিনস যে ঘটনা সত্য। বিবৃতি আসলে তখন ঘটনা সত্য না হলেও আমরা বলে নেব যে না, সেনাপ্রধান পিছু ঘটেছে, অতএব অযাচিত কথাবার্তা বলার দরকার নেই। কিন্তু এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন এই উত্তেজনার মধ্যে, এটা দ্বারা বোঝা যায় যে পিনাকি ভট্টাচার্য, হাসনাত আবদুল্লাহ এদের চাপ তারেক রহমান লাইনে এসেছেন। দর্শক, তারেক রহমান স্পষ্টভাবে বলছেন ফেসিবাদের পুনর্বাসন আর করা যাবে না। অথচ আওয়ামী লীগকে নির্বাচনে দরকার, আওয়ামী লীগকে কেন নির্বাচনে বাধা দেওয়া হবে? ভালো লোকজন, আওয়ামী লীগের ভালো লোকজন যদি নির্বাচন করতে চায় তাদের কেন বাধা দিব, তাতে আমাদের কোনো আপত্তি নেই, একথা বিএনপি বলেছে। কিন্তু তারেক রহমান পরে বলছেন যে না, ফেসিবাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। এবং যেই বিএনপি এখন বিভাজনের রাজনীতি করছে, যেই বিএনপি জামাতকে বলছে স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দালাল, যে বিএনপি এনসিপিকে বলছে কিংস পার্টি, সেই বিএনপি এখন ঐক্যের ডাক দিচ্ছে। কেন এতদিন স্বাধীনতা বিরোধী কিংস পার্টি বলে এখন তাদের সাথে ঐক্যের কথা কেন বলছেন? এর মানে পিনাকি এবং হাসনাতের চাপ খেয়ে সোজা হয়েছে। সোজা হোক, এই সোজা হওয়াটা ভালো, এটাই রাজনীতি। ঐক্য ধরে রাখতে হবে, তারেক রহমান একটা ইফতার মাহফিলে তিনি এই বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেখেন এখানে
যে প্রোগ্রামে বলেছেন সেখানে জামাত ছিল, এনসিপি ছিল, সবাই ছিল। এর মানে যাদের বিরুদ্ধে বিএনপির এতদিনের প্রপাগান্ডা, তাদের উদ্দেশ্যেই বলছেন যে ঐক্য ধরে রাখতে হবে, ভাই কিছু করার নেই। আমি নিশ্চিত এই যে ঐক্য ধরে রাখতে হবে, ফেসিবাদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। হাসনাত ফেসবুক পোস্ট না দিলে এবং পিনাকি এই সংক্রান্ত তৎপরতা না চালালে এই ধরনের বক্তব্য তারেক রহমান দিতেন না। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে, মত ভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করবো। এর মানে জামাত এনসিপির সাথে বসবে, আলোচনা করবে। লাইন এসেছেন, এই তো। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। এই হোক আমাদের প্রত্যাশা ও শপথ। শনিবার রাজধানীর স্কাই সিটি হোটেলে 12 দলীয় জোটের উদ্যোগে রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এক ইফতার মাহফিল লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেখেন দর্শক, তারেক রহমান 12 দলীয় জোটের ইফতার মাহফিলে কানেক্টেড হতে পারেন, তারেক রহমান এনডিএম এর ইফতার মাহফিলে কানেক্টেড হতে পারেন, জিয়া বট ফোর্স এরকম হাবিজাবি সংগঠনের ইফতার মাহফিলে কানেক্টেড হতে পারেন, কিন্তু জামাত ইসলামের ইফতার মাহফিলে তারেক রহমানও কানেক্টেড হতে পারেন না, আর মির্জা ফখরুলও যান না। বুঝতে পেরেছেন? ইচ্ছা করে যান না ইফতার মাহফিলে। অথচ একটা খালেদা জিয়ার ঐতিহ্য ছিল যে জামাতের ইফতারে প্রধান অতিথি হিসেবে জয়েন করা, যুগ যুগ ধরে খালেদা জিয়ার ঐতিহ্য ছিল এটা। ইফতার মাহফিলে উপস্থিত রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আসুন, আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে, সবার আদর্শ এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা এক, সেটা হচ্ছে বাংলাদেশ দেশের মানুষ এবং গণতন্ত্র। এখানে কিন্তু কোনো বিভেদ নেই। আমি সকলকে আহ্বান জানাবো, বিগত 15 বছর আমরা রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য বহু সহকর্মীকে আমরা হারিয়েছি। জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে আমাদের বহু আপনজন, সহকর্মী এবং পরিচিতদের আমরা হারিয়েছি। আসুন, যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সে ঐক্যকে আমরা ধরে রাখি। আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এদেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়া আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করবো। এটি হোক আমাদের শপথ এবং প্রত্যাশা। আচ্ছা, এখন সংস্কারের পক্ষেও এসেছেন, অথচ মির্জা আব্বাস বলেছেন যে ডক্টর ইউনূসের সংস্কার মানি না, আমরা ক্ষমতা এসে সংস্কার পরিবর্তন করব। বিদ্রোহ সরাসরি। এখন বলছেন আসুন সবাই মিলে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাই। লাইনে এসেছেন চাপে পড়ে। আপনার নেতারা উচ্চবাচ্য কথা বলে কেন মাঠে? ছোটখাটো নেতা না, স্থায়ী কমিটির মেম্বাররা এগুলো ঠিক করেন। তিনি বলেন, আমরা সেই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 2.5 বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। আমরা উল্লেখ করেছিলাম এই ক্ষেত্রে পরিবর্তন হওয়া উচিত। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতি উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বোঝা যায়? এক কথা নিরপেক্ষ নির্বাচন। না, এটা আপনার পড়াশোনার ঘাটতি। গণতন্ত্র বলতে এক কথায় নিরপেক্ষ নির্বাচন, এরকম কথা আমরা বুঝি না। এটা গণতন্ত্রের থিওরিতে নেই, এবং গণতন্ত্রের উৎপত্তির সময়ও এরকম ছিল না। সেখানে ডিরেক্ট ডেমোক্রেসি ছিল, সেখানে ডিসিশন মেকিং এ জনগণের পার্টিসিপেশন ছিল। আর নিরপেক্ষ নির্বাচনটা বেসিক্যালি কেন? যে জনগণের শাসনের জন্য, যে জনগণ শাসন ব্যবস্থায় পার্টিসিপেট করে মতামত দিবে। জনগণের প্রতিনিধি মানে কি? যে জনগণের হয়ে তারা কাজ করবে। এটা যদি আপনি ডিরেক্টলি পারেন তাহলে তো কমপ্লিমেন্টারি হয়ে গেল। অতএব এইসব ভুলভাল থিওরি আমাদেরকে তারেক রহমান এখন বোঝাচ্ছে। নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার যে পদ্ধতি, এটাকেই গণতন্ত্র বলি আমরা। না, আমরা শুধু ভোট দেওয়াকে গণতন্ত্র বলি না, সেখানে মত প্রকাশের স্বাধীনতা, ডিসিশন মেকিং প্রসেস, নানান কিছু আছে, ট্রান্সপারেন্সি। এই ব্যবস্থাকে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে দেওয়া হয়েছে। মুখোমুখি এটা করে দেওয়া হয়েছে, এটা হবে অবশ্যই মুখোমুখি। কেন মুখোমুখি? সংস্কার না হলে তো নির্বাচনেই সুষ্ঠু হবে না, ভোট দিতে পারবে না। এই বিএনপি ভোট চুরি করবে। মাগুরার উপনির্বাচনে আপনার ভোট চুরি করেছিলেন, আপনার বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করেছিলেন। আপনাদের কারণে গত 15 বছর আমরা ফেসিবাদের মধ্যে ছিলাম। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।